আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শারমিনারা যুক্ত হয়েছি ঝিনাইদহ কালীগঞ্জ থানার রাকড়াপাড়া গ্রাম থেকে। আমি এখান থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অসংখ্য লোকজনের সমাগম। এই বাড়িটি ইমন ভিলা, রাকড়াপাড়ার এই ইমন ভিলাই গতকালকে 12টার দিকে আনুমানিক চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। তো কি বিষয়ে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, কি কি নিয়েছে, বিস্তারিত সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে থাকছি। এখানে যারা উপস্থিত আছেন এবং যারা এই বাড়ির মালিক আছেন তারা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবে। এবং আপনাদেরকে বলে রাখি যে আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে কিন্তু আসলে ভীষণভাবে চুরি ডাকাতি বেড়েছে। আসলে এর প্রতিকার কি, কেন এমন হচ্ছে, হঠাৎ করেই কেন এরকম শুরু হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এ থেকে আমাদের বাঁচতে গেলে আসলে কি করতে হবে। আজ এই ইমন ভিলায় ডাকাতি হয়েছে, কাল আপনার বাড়ি হবে, পরশু আরেকজনের বাড়ি হবে। আসলে প্রতিটা নিয়তই কিন্তু আমরা পদে পদে কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমান সময়ে আমরা নারীরাও কিন্তু নির্যাতিত হচ্ছি প্রতিটা মুহূর্তে আমরা। এবং আমার শুধু নারীরা নয়, ঘরে বসেও কিন্তু মানুষ শান্তিতে থাকতে পারছে না। কেন এরকম হচ্ছে আপনারা বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আসুন সকলে মিলেমিশে একটি সোনার বাংলাদেশ গড়ি। আমাদের এরকম চলতে থাকলে তো আসলে দেশটা ধ্বংসের পথে চলে যাবে। আপনারা জানেন সবসময় সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করি আমি শারমিনারা, যে কারণে কিন্তু আমি নিজেও বর্তমানে অনেক প্রকার বাধার সৃষ্টি হচ্ছি, অনেক রকম কথা শুনতে হচ্ছে আমাকে, যেহেতু সত্যের পথে লড়াই করি সব সময়। আর সত্যের পথে আপনি পাশে লোক খুব কমই পাবেন, এটাই স্বাভাবিক হয়ে আসছে, অতীতেও হয়ে এসেছে, এখনো একই অবস্থা। আপনি সত্যের পথে লড়াই করতে গেলেই আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার পাশে আপনি কাউকে পাবেন না। অপরাধী যত বড় অপরাধী করুক না কেন, তার পাশে অনেক সময় দেখি যে অনেকে কিন্তু সেই শিয়ালের হাক্কা হওয়ার মতো, একজন হাক্কা হওয়া করলে দুষ্ট লোকেরা সকলে তাকে ঘিরে তাকে সহযোগিতা করছে, তাকে সাপোর্ট করছে, তার হয়ে প্রতিবাদ করছে। কিন্তু যারা নিরীহ, যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকেই কিন্তু অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এবং তাদেরকেই শুনতে হচ্ছে তারা পাপিষ্ঠা, তারা অপরাধী, তারা খারাপ, তারা বেয়াদব, তারা উচ্ছৃঙ্খল, ইত্যাদি ইত্যাদি। আপনি যখনই সত্যের প্রতিবাদ করতে যাচ্ছেন তখনই আপনি কেন খারাপ হচ্ছেন? আমার এই প্রশ্ন থাকলো যে যেখানে সত্য তুলে ধরি নিউজ লাইভের মধ্য দিয়ে, পত্রিকার নিউজের পাশাপাশি, সেখানেও কিন্তু সমস্যা হচ্ছে। সবাই নিউজ লাইভটা এই জন্যই করি যে আপনারা যারা বিদেশে, এই যে এই ভাইটা কিন্তু বিদেশে থাকে, তার পরিবার এখানে থাকে, বউ বাচ্চা। এই ভাইটা বিদেশ থেকে সকাল 8টা থেকে আমার কাছে কান্নাকাটি করছে। আমি খুবই অসুস্থ, তারপরেও কিন্তু আমি ঘরে বসে থাকতে পারিনি। আমার এই 40 কিলো আশা লেগেছে শুধু এই ভাইয়ের চোখের পানির জন্য, এই ভাইয়ের পরিবারের চোখের পানির জন্য ছুটে এসেছি এই নিউজটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তারা কান্নাকাটি করছে, তারা দেশবাসীর কাছে বিচার চাচ্ছে, প্রশাসনের কাছে তারা বিচার চাচ্ছে। কোথায় গেলে তারা বিচার পাবে? আসলে আমরাও তো বিচার পাচ্ছি না, আমরা কোথায় গেলে অন্যায়ের বিচার পাবো? আমরা যারা ভিকটিম, আমাদেরকেই তারা অপরাধী বানিয়ে দিচ্ছে অপরাধ করার পরেও। মনে করেন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি একটু কথা বলে নিচ্ছি আপনাদের সাথে, তারপরে আমরা ভিতরে যাব, কি কি চুরি হয়েছে আপনাদেরকে দেখাবো। মনে করেন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেই পাওনাদারের কাছে আপনি টাকা চাইতে যাচ্ছেন, সে আপনাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আপনার টাকা আপনি চাইতে গেছেন, বর্তমান পরিস্থিতি এমন হয়েছে আপনাকে সে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আপনি যদি সেই কথার উত্তরে কিছু একটা রিপিট করেন, কিছু একটা বলেন, তখন আপনাকে সে অপরাধী বানাই দিচ্ছে। যদি আপনার সাথে কেউ, আপনি যেচে পড়ে আপনাকে কেউ একটা থাপ্পড় দেয়, আপনি যদি বুবা কালাও হন, আপনি কি চুপ করে থাকবেন? আপনি কি তার প্রতিবাদ করবেন না? সে আপনি নারী হন আর পুরুষ হন, প্রতিবাদ করার অধিকার তো সবার আছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যারা ভুল বুঝে অনেক সময় খারাপ মন্তব্য করছেন, নেগেটিভ মন্তব্য করছেন, মানুষের অসম্মানিত করছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক, এই দোয়াই করি। এবং তাদেরকে আল্লাহ সুপথে নিয়ে আসুক, তারা হেদায়েত দান করুক। এ বলার ছাড়া বর্তমানে আর কিছু বলার নাই। আমরা চলে যাব ইমন ভিলাতে। এখানে যারা অপেক্ষা করছে, যাদের খুবই সর্বনাশ হয়ে গেছে, অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে, দিনে দুপুরে কেন এরকম ডাকাতি হলো, কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং সঠিক তথ্যটি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানে একটু কথা বলি। আমরা একজন মুরব্বীকে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম নূর ইসলাম। এটা কি আপনাদের বাসা? আমার বড় ছেলের বাসা।
আচ্ছা, আমরা জানতে পেরেছি যে আপনাদের বাসায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে কালকে। তো এই ব্যাপারে যদি বিস্তারিত বলতেন যে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা, আর কেন কিভাবে হলো? আমার জানা মতে আমার 3 ছেলে থাকে ওই বাড়িতে, এই ছেলে এখানে আসার পরেই বহু অত্যাচারিত হচ্ছি। কিন্তু গতকালকে বোধহয় 11টার পর 12টার আগ দিয়ে কে বা কাহারা পাঁচিল টপকে আসে ভিতর থেকে গেটমেট ভাঙে আমার বাড়ির থেকে আমার বড় ছেলের 15 থেকে 20 ভরি হবে না, 15-16 ভরি গয়না, 2 লাখ নগদ টাকা নিয়ে তারা ভাগিয়ে গেছে। এর সুষ্ঠু বিচার চাই দেশের কাছে, দশের কাছে। পুরনো বাড়ি ছিলাম, আমার ওই বিটার বউ আর পুতনি ওই বাড়িতেই গিয়েছিল, মানে ঝাঁক ছেড়ে চলে এসে মাঝে সাঝে যায়, কিন্তু গেটে তালা দিয়ে ছুঁয়ে গেছে। এইগুলো ভাঙিয়ে পাঁচিল টপকায় এসে ভিতর থেকে ভাঙিয়ে তারা নিয়ে গেছে এগুলো। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ এখন কারে করবো? সন্দেহ দেখিনি যখন, তখন সন্দেহর কোনো কারণ নেই। আর সন্দেহ যদি জানি করেই থাকি তো সেই ব্যবস্থা আমরা করবো, আইনের আশ্রয়ে যাবো। হ্যাঁ গেছি, আইনের আশ্রয়ে গেছি আমরা। কি বলেছে পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন সমস্ত কিছু দেখে তদন্ত করে লেখাপড়া করে নিয়ে গেছে। এখন তারা অর্ডার যেটা করবে সেটাই করবো। দেশবাসীর কাছে কি বলতে চাচ্ছেন? দেশবাসীর কাছে প্রতি ঘরে যদি আজ আমার বাড়ি হয়েছে, কালকে পাশে আর একটা বাড়ি আছে, ওই আর একটা বাড়ি আছে, এই পাশে বাড়ি আছে, চতুর্দিকে বাড়ি আছে, এরকম আমার ক্ষতি করে তারা যদি হজম করে ফেলে তাহলে দ্বিতীয়বার আবার তো তারা মানে আরেক জায়গায় হাঁক দিতে তো জানি বাই থাকাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আপনার কি বলার আছে? স্বাধীন দেশে কেন এরকম হচ্ছে? প্রতিটা ঘরে ঘরে কেমন এরকম অশান্তি কেন শুরু হয়েছে? আমরা এত ভীতু কেন হয়ে পড়েছি? আমরা নিজেদের দেশে কেন আমরা স্বাধীনভাবে থাকতে পারছি না? কি বলার আছে আপনার? আমার বলার আছে এতটুক যে নির্বাচিত সরকার দেশে নেই, কিন্তু যারা করছি এগুলো এরা পায়ে বইছি, বিচার নেই বিচার নেই। এগুলো সুষ্ঠু কায়দায় তারা করে বেশ করে যাচ্ছে। তা আমার অনুরোধ যে সবাই প্রশাসনের কাছে, সরকারের কাছে, দেশের কাছে, গ্রামবাসীর কাছে, সবার কাছে আমি অনুরোধ করে বলতে চাই এর প্রতিবাদ আপনারা করেন, এর সুষ্ঠু একটা সমাধান, একটা বিচার চাই। এতটুকু আমার বক্তব্য এতটুকু। আর যেন কেউ এরকম ক্ষতিগ্রস্ত না, আর যেন আমার মতন এরকম আমার যা হয়েছে, সারা জীবনের ধন সম্পদ যাই কিছু ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে, কিন্তু আমার মতন এরকম বিপদে যেন পৃথিবীতে আল্লাহ কাউকে না ফেলাই, এর একটা সুষ্ঠু সমাধান প্রশাসনের কাছে আমি আবেদন করছি। দর্শক শুনছিলেন এই মুরব্বীর কথা। আসলে সে কথা বলতে বলতে কাঁদছে যে তার সারা জীবনের যে সঞ্চয়, সে সঞ্চয়টুকু চোরেরা নিয়ে চলে গেছে। দিনে দুপুরে এই ডাকাতি হয়েছে। এরকম ডাকাতি যেন আর কারো বাড়ি না হয়, আর কেউ এরকম ক্ষতিগ্রস্ত না হয়। আসুন আমরা সকলে আজ থেকেই প্রতিরোধ গড়ে তুলি, যার যার জায়গা থেকে। প্রশাসন শুধু করবে না, আমরা আমাদের প্রতিটি এলাকায় আসুন আমরা যার যার জায়গা থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলি। যেখানেই অপরাধ সেখানেই প্রতিবাদ, এই হোক আমাদের স্লোগান। দর্শক এখানে আরো অনেকে আছে, এই ডাকাতি সম্পর্কে আসলে আর একটু তথ্য আমরা জানার চেষ্টা করব। ভাই আপনি যদি একটু বলতেন, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিন্টু শেখ। আমার নাম মোহাম্মদ মিন্টু শেখ। এটা আমার ছোট বোনের বাড়ি, রুশনা আমার ছোট বোন। এলাকার ঠিকানাটা বলেন। আমার ঝিনাইদহ থানা, নলডাঙ্গা 17 নম্বর ইউনিয়ন, গ্রামের নাম ভিটছর। আর এই জায়গাটা হলো রাকড়া গ্রাম, কালীগঞ্জ থানা, ঝিনাইদহ জেলা। আমি ফোনের মাধ্যমে শুনতে পেলাম আমার বোনের বাড়ি এরকম চুরি ডাকাতি হয়েছে। আমি আসলাম, এসে যাক সবকিছু দেখতে পেলাম। দেখতে পাওয়ার পর আমরা পুলিশ প্রশাসনের কাছে গেলাম। তারা 2-3টে টুরিমে আসলো, এসে দেখাশোনা করে আমরা একটা মামলা দায়ের করেছি। আনুমানিক এইটা চুরি হয়েছে স্বর্ণের কয়েক ভরি, 15-16 ভরি হবে আনুমানিক, আর 2 লক্ষ টাকা। এইটা ওর বাসা থেকে তালামালা ভেঙে নিয়ে চলে গেছে, পাঁচিল বেয়ে উঠে তালা ভেঙে নিয়ে গেছে। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ দেখেন, এলাকার কোনো কিছু না থাকলে অন্য জায়গায় থেকে এসে এই জায়গায় এরকম একটা কাজ করে বেরিয়ে চলে যাওয়া সম্ভব না, একটা গ্রামে এসে সম্ভব না। তবে এলাকার লোক এর সাথে পুরো জড়িত আছে। এরা যখনই পুরাতন বাড়িতে আমার বোন গেছে তখনই এর পেছনে লোক লেগে আছে যে পুরাতন বাড়িতে বসে আছে, কি হাসাহাসি করছে, কি গল্প গুজরি করছে, তোরা কাজ কর। এইভাবে তারা আমার এই বোনের পেছনে তারা লেগে আছে। পূর্ব কোনো শত্রুতা ছিল? পূর্ব শত্রুতা, এখন চোরের শত্রুতা সব সময়ের জন্য সব জায়গা। এরা চোরের হয়তোবা থলের দ্বার ঠিকানা দিয়া এখানে কাজ করলে, এইভাবে করলে বেরিয়ে চলে যাওয়া যাবে, এদের সোনা দানা আছে।
তাছাড়া যে আমার বোনের যে সোনা দানা কত আছে এটা তো আমিও জানি না, কিন্তু এলাকার লোকই বেশি জানতে পারে। তো এইভাবেই কাজগুলো করেছে, এলাকার লোক জড়িত আছে, এটা আমরা দোষী সাব্যস্তও করছি, আমরা আইনের আশ্রয় নিছি। তারপর আপনারা সাংবাদিকতা করেন, আপনারা বিভিন্ন জায়গায় তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা আপনাদের আর কি বলবো, আপনারা দেখভাল করেন এই আর কি। আর দর্শক, কথা বলছিলাম এই বাড়ির তার বোনের বাড়ি, এটা যে বাড়ি চুরি হয়েছে, যার চুরি হয়েছে, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই সতর্ক হয়। যার যার বাড়িতে আপনারা এক্সট্রা তালা লাগাবেন এবং এই মুহূর্তে কিছুদিন হলো আপনারা বাড়ি থেকে কেউ দূরে কোথাও যেয়েন না এবং অপ্রয়োজনে আপনারা সন্ধ্যার পরে বের হয়েন না। দেশের যে বর্তমান যে অবস্থা সেটা আসলেই আতঙ্কের ব্যাপার, কষ্টের ব্যাপার, বেদনাদায়ক ব্যাপার। আমরা একটু সতর্ক হয়ে চলি, কিছুদিনের মধ্যে হয়তো বা ঠিক হয়ে যাবে, আমরা এই আশা রাখতে পারি। দর্শক, এখানে যে বোনের চুরি হয়েছে সেই বোনটা কই? আপা যদি একটু কিছু বলতেন, আপনার পরিচয়টা দিয়ে একটু আমাদের যদি নিউজে তুলে ধরতেন যে আপনি কি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিভাবে ঘটলো ঘটনাটা। আমি আর আমার মেয়ে পুরনো, আমার নাম রুশনা বেগম, আমি পুরনো বাসায় গেছি, আমি আর আমার মেয়ে 10টা 10:30টার দিকে গেছি, আইসি 12-1টার ভিতরে। আইসে দেখি যে আমার গেট ভেঙে, পাঁচিল টুকিয়ে এসে গেট ভেঙে তো 15-16 ভরি গহনা আর 2 লক্ষ টাকা আমার নিয়ে গেছে। আর একটা গেট আছে, ওই গেট দিয়ে বেরিয়ে চলে গেছে তারা। তখন দেশ ও জাতির কাছে, প্রশাসনের কাছে আমার এইটাই অনুরোধ যে এইটার আমার বিচার চাই। এরকম অঘটনা যেন কারোর বাসায় এমন যেন আর না হয়, না ঘটে। আপনার স্বামী কোথায় থাকে? আমার স্বামী বাইরে থাকে। আপনি এখানে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। আমার শ্বশুর শাশুড়ি আর আমার মেয়েটা নিয়ে আমি এখানে থাকি। কেউই বাসায় ছিল না? না, আমার তো কি চিনতে পেরেছেন? চিনতে পারিনি, কিন্তু আমার মনে তো আছে। যাই হোক, আমি তো বুঝতে পারি, আমি তো এখানে বসবাস করি। তো যাই হোক, আমি যখন পুরোনো বাসায় গেছি তখন আমার লোক লাগা দিয়েছে পিছনে, যে যাচ্ছে তখন আছে এখানে, তখন করে আসবে। যাই হোক, লোকেশন দেওয়ার পরে আমার বাসায় এমন একটা কাজ করেছে। এলাকাবাসীর কেউ না আত্মীয়ের মধ্যে কেউ? না, এলাকার বাসীর ভিতরে আছে। এখানে যে দায়িত্বে আছেন, যারা চেয়ারম্যান, মেম্বার, নেতা কর্মী আছেন, তাদেরকে জানিয়ে? হ্যাঁ, সবার বলেছি, সবাই আসছে আমার বাসায় এসে দেখছে। যাই হোক, তারাও ইয়ে করছে যে আমরা দেখছি এই বিষয় নিয়ে। পুলিশের? হ্যাঁ, পুলিশের জানাইছি। দেশবাসীর কাছে আর কি বলার আছে? দেশবাসীর কাছে বলার আছে যে এরকম ঘটনা যেন কোনো বাসায়, কোনো বাড়িতে এরকম ঘটনা যেন না ঘটে। সুষ্ঠু বিচার আমি চাই। হ্যাঁ, বলেন আপনি কাকা, বলেন। পুরনো শত্রুতার কথা বলছেন। এখানে আসার পর থেকে আমার এই পিছনে পানির লাইন আছে, ইট মেরে পানির লাইন ভেঙেছে। কে বা কাহারা জানি না। সন্ধ্যা দেরি করো, সন্ধ্যার পরে করে এগুলা। আচ্ছা, তারপরে এখানে ওয়াইফাই লাইন আছে, গাড়িতে করে টাইনে ওই ব্রিজ পর্যন্ত নিয়ে যাই, এগুলো টাইনে নিয়ে যাই। আচ্ছা, তারপরে কতদিন হচ্ছে এটা? এটা তা ধরেন আন্দোলনের আগে থেকেই না আন্দোলনের পর? আন্দোলনের আগের থেকেই। আপনাদের এই সমস্যাটা অনেক আগে থেকে? অনেক আগের থেকে সমস্যাটা এরকম নির্যাতিত করছে। এখানে ইট মারা। তাদের বিরুদ্ধে এর আগে কেন আপনারা আইনত ব্যবস্থা নেন? আইনত ব্যবস্থা নিয়ে হয়তো পাড়া ঘরের লোকে কইতেছে, বা আমি মানে যারা এখন একটু লিডার পোস্টে আছে, এখন তো বর্তমান আর সেই পিসের সরকার নেই, এখন বর্তমান মানে সেই তত্ত্বাবধায়ক সরকার। তার যা এখন বিএনপির দাপটে চলছে, আমরাও জন্ম থেকে বিএনপি করি। আমাদের যারা উচ্চতম কর্মকর্তা আছে তাদের কাছে নিউজ জানাইছি, তারা এসে তদন্ত করেও গেছে, কেউ মাথায় হাত বুলিয়ে রেখেছে, দেখছি আমরা সেইভাবে পারেই আমরা আছি এতটুকু। কিন্তু পুরনো শত্রুতার এখানে আইসেই থেকেই পিছনে শত্রু আছে। কিছুদিন আগেও মানে এই আমলিক সরকারের চেলাবেলা আইসে এখানে আছে কোলাফাড়ির এই হাইনা গ্রুপ নিয়ে আসে, পুলিশ এই পেটুয়া বাহিনী নিয়ে আসে, এখানে এসেতে 20,000 টাকা পর্যন্ত নিয়ে গেছে কিছু ছেলেবেলে। এই আওয়ামী লীগের চেলাবেলা। এখন তো আওয়ামী লীগের কেউ নাই, তাহলে চুরি ডাকাতি করছে কারা? এখন ওই চুরি ডাকাতি করছে, এখন দেখতে পারলেই তো বুঝতে পারে আওয়ামী লীগের আমলে তো করে নিয়েছে। এই টাকাটা নিয়েছে আওয়ামী লীগের সময়, হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন। এখন ডাকাতি করলো কারা? এখন কে বা কারা করলে এটা তো জানি না। এখন হঠাৎ করে কালকে এসে ওই জানলার গিলাসও ভাঙিয়েছে, ইট মেরে জানলার গিলাসও ভাঙে। লোকজনের ডাকে দেখানো হয়েছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দেখানো হয়েছে। দেখো
দেখছি কি করা যায়। বিএনপির সময় এখন টাকারও কম বেশি বলা হয়েছে, তারা বেশি দেখে চলে যায়। এই যে আজকে মানে বিএনপির মানে 8 নম্বরের বা 3 নম্বরের চেয়ারম্যান আছে, নেতা গোতা যারা আছে তারাও আছে, দেখে তারা বলেছে প্রশাসনের কাছে বিচার দাও, প্রশাসন কি করে এটা দেখো। তো সেইভাবে প্রশাসন বা এই যে আপনারা যে আইছেন এটা আমরা মানিনি, কিন্তু ছেলে বিদেশ থাকে, সেটা আপনি তো বললেন কান্নাকাটি করে নিয়ে আসছে। তা আমি চাচ্ছি যে এরকম নির্যাতিত যেন কেউ আর কোনো আমার প্রতিবেশী, আমার বড় শত্রু হোক, সেও যেন আর না হয়। এর জন্য দেশ ও দশের কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে এর সুষ্ঠু একটা তদন্তর আকুল আবেদন আমি করছি, তোমাদের কাছেও করছি, জিনিসটা যাতে সুষ্ঠু কাজাই এর একটা ফাইসাল্লাহ তোমাদেরও করতে যাই, আল্লাহ পাক যেন করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, কেউ না করলেও আল্লাহ করবে ইনশাল্লাহ। আর দর্শক, আমরা ভিতরে যাব, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব, কিভাবে ডাকাত ঢুকেছে সে বিষয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিউজটি ছড়িয়ে দিন, যেন এরকম ভুক্তভোগী আর কেউ না হয়, এরকম বিপদগ্রস্ত যেন আর কেউ না হয়। সকলে সজাগ থাকুন চারিদিকে, যার যার এলাকায় যারা অনেক রকম মন্তব্য করেন, যারা অনেক বড় বড় দায়িত্বে আছেন আমাদের এই লাইনে, সবাইকে অনুরোধ করব আপনারা মাঠে নামুন, কাজ করুন, দেশের জন্য কাজ করুন, জনগণের জন্য কাজ করুন। ঘরে বসে থেকে যারা কাজ করে তাদের কাজে বাধা সৃষ্টি না করে, তাদেরকে নিয়ে নেগেটিভ মন্তব্য না করে, তাদেরকে পাপিষ্ঠা না বানিয়ে, নিজের পাপের বাটকরায় অন্যকে দাঁড় না করিয়ে নিজের পাপটাকে আগে মাপুন। নিজে কতটুকু সৎ, পরে মানুষকে মুসিমেতর বানান বা পাপিষ্ঠা বানান, যাই বানান না কেন, নিজেরা কাজ করুন, মানুষকে সম্মান দিতে শিখুন। না হলে কিন্তু যে মানুষটাকে আপনি অসম্মানিত করছেন, এই ক্ষতিগ্রস্ত করছেন, সেই মানুষটা ক্ষমা করলে কিন্তু সৃষ্টিকর্তা আপনাদেরকে ক্ষমা করবেন না। নিশ্চয়ই মৃত্যুকে ভয় করুন, মৃত্যুকে মনে করে প্রতিদিন 2 বার করে হলেও মৃত্যুকে মনে করুন, স্মরণ করুন, এবং সেইভাবে আপনারা আপনাদের জীবনযাপন পরিচালনা করুন। আপনাদের কাছে এই অনুরোধ করা ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, অনেকেই বলেন যে আমরা ঘরে থাকি না কেন, আমরা ঘরে থাকলে এই নিউজটা আপনাদের মাঝে কে তুলে ধরতো? পত্রিকায় তো এত কথা লেখা যায় না। এইভাবে এই যে চোখের পানি পড়ছে, এই যে ভুক্তভোগী আপনারা দেখতে পাচ্ছেন যে মুরব্বীটা কাঁদছে, আপনারা জানেন না যে আমি কি ভয়ানক অসুস্থ, আমি কথা বলতে পারছি না। তারপরেও কিন্তু আমার ঘরে থাকতে পারিনি, আমি ছুটে এসেছি। এই যে এই কাকার চোখের পানি, সকাল 8টা থেকে, এনার ছেলে বিদেশে থাকে, সেখান থেকে উনি আমাকে সকাল 8টা থেকে কান্নাকাটি করতেছে, চিৎকার করে, একটা পুরুষ মানুষ চিৎকার করে বিদেশ থেকে কান্নাকাটি করছে যে আমরা প্রবাসী আপা, আপনি তো দেশে আছেন, আপনি তো সতের পথে লড়াই করেন, আপনি আমার বাসায় একটু যান, একটু নিউজ করেন, আমার বাসা সব শেষ করে দিয়েছে, আমার বুড়ো বাপ আছে ওখানে, আমার স্ত্রী আছে, আর কেউ নেই, আপনি একটু দেখুন। তা আমি একজন নারী হয়ে আসলে কতটুকুই বা করতে পারি? আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন, আমার এই ছোট্ট পরিসর থেকে, জায়গা থেকে আমি নিউজটি তুলে ধরছি আপনাদের মাঝে। পত্রিকায় তো এত কথা লেখা যায় না আসলে। এই নিউজটা আমি আমার পত্রিকাতে যাবে, পাশাপাশি নিউজ লাইভটা করলাম এই কারণেই, যেন দর্শক আপনারা যারা সারা বাংলাদেশে আছেন সকলে দেখতে পান, সকলের একটু হলেও উপকার হয়। আমি জানি প্রতিটা জেলায় বাংলাদেশে 10 জন থাকলে 5 জন আমাকে ভালোবাসেন। সবাই তো ভালোবাসবেন না, সবার কাছে তো আমি ভালো হব না, কারণ নবী রসুলও সবার কাছে ভালো হতে পারিনি। আর আমি তো ক্ষুদ্র, নগণ্য, তুচ্ছ একজন মানুষ। আমি এই যে ঝিনাইদহ থেকে এখানে আসলাম, প্রতিটা পয়েন্টে পয়েন্টে, যেখানে যে বাজারেই আমি এই বাসার ঠিকানা জানতে চেয়েছি, সেখানেই সকলে দৌড়িয়ে এসেছে, আপা কেমন আছেন, কেউ বলছে মা কেমন আছো। এই যে ভালোবাসা, শুধুমাত্র আমার এই কর্মের জন্যই কিন্তু আমাকে আপনারা এত ভালোবাসেন। কাজেই ঘরে বসে থেকে সাংবাদিক না হচ্ছে, আমি মনে করি মাঠে খাটুন, মাঠে কাজ করুন, এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান, দৌড়িয়ে এসে তাদেরকে একটু সান্ত্বনা দিন, কিছু না পারুন, তাহলে কিন্তু তারা একটু শান্তি পায়। যে চোখের পানি আমি দেখতে পাচ্ছি, এই চোখের পানি আমি পত্রিকার পাতায় তুলে ধরতে পারবো না, আমি নিউজ লাইভের মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদের জন্য কাজ করি, আমি অল্প কিছু মানুষের জন্য কাজ করি, সবার জন্য কাজ করি না, কারণ ভালো মানুষের সংখ্যা খুব অল্প। আমি সেই ভালো মানুষের জন্য কাজ করি, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার নিউজ দেখার অপেক্ষায় প্রতিনিয়ত অপেক্ষা করেন, আমি তাদের জন্য কাজ করি। আমি কোনো নোংরা লোকদের জন্য কাজ করি না, যারা খারাপ কমেন্ট করেন, যারা পাশে থাকেন না, কিছু না জেনে না বুঝে আপনারা শুধুমাত্র দলকে ঠিক রাখার জন্য আপনারা একটা নারী সাংবাদিকের পেছনে লাগেন, বা তাকে অসম্মানিত করার চেষ্টা করেন, বা যে কোনো মানুষ ভালো কাজ করলেই আপনারা তার পেছনে লাগেন। ভালো মানুষের পেছনে না লেগে এই যে অসহায় মানুষদের সাথে থাকুন। এই যে ডাকাতি হচ্ছে, ডাকাতদেরকে আপনারা পেটান, এই ডাকাতদেরকে আপনারা ধরেন, আপনারা দেশের জন্য কাজ করেন।
দর্শক, আমরা অনেক কথা বলে ফেললাম আসলে কষ্টে, নিজের আবেগের জায়গা থেকে। যে আপনারা দেখছেন আমার মুখটা ফুলে গেছে, আমি কিন্তু খুব অসুস্থ, তারপরেও আমি ছুটে এসেছি নিউজটা তুলে ধরার জন্য। সারা বাংলাদেশে আপনারা নিউজটা ছড়িয়ে দেন, যে যার এলাকা থেকে আপনারা প্রতিহত করুন। যেখানেই অপরাধ দেখবেন সেখানেই প্রতিবাদ করুন। মানুষ মরে একবার, বারবার কিন্তু মরে না। পৃথিবীতে একবার এসেছি, এমন কর্ম করে যান যে আপনার মৃত্যুর পরে আপনার এই কর্ম যেন বেঁচে থাকে সকলের মাঝে। দুষ্টু লোকেরা তো দুষ্টু কথা বলবেই, তাদেরকে আপনি ঠেকাতে পারবেন না। সে আপনি ঘরের খাটের তলায় যদি বোরকা পরে বসে থাকেন, বলবো খাটের তলায় কেন বোরকা পরে বসে আছে। খাটের উপরে যদি শুয়ে থাকেন, বলবে বোরকা পরে কেন শুয়ে আছে। আপনি বোরকা খুলে থাকবেন, বলবো ও কেন বোরকা খুলে ওইভাবে কাজ না করে খাটে শুয়ে আছে। খাট থেকে আপনি বাইরে বেরোবেন, বলবে যে ও কেন বাইরে বেরিয়েছে। মানে প্রতিটা পদে পদে আমরা নির্যাতিত হচ্ছি। তো এ থেকে আপনারা আমাদেরকে বাঁচান, আমাদেরকে সহযোগিতা করুন। এই যে চুরি, ডাকাতি, হানাহানি, মারামারি, খুনোখুনি চলছে, এগুলো আপনারা প্রতিহত করুন। একজন সাংবাদিককে প্রতিহত না করে যার যার ক্ষুদ্র জায়গা থেকে সেই কাজ করুক। আল্লাহ তো সবাইকে ভালো জায়গায় যাওয়ার সুযোগ দেয় না, নসিবে থাকে না। কেউ সরকারি হসপিটালের বড় ডাক্তার, কেউ বেসরকারি হসপিটালের ডাক্তার, কেউ বড় প্রাইমারি স্কুলের কেউ টিচার, হাই স্কুলের টিচার, কলেজের টিচার, ভার্সিটির টিচার, কেউ ছোট একটি কিন্ডারগার্টেন স্কুল খুলে সেখানে সে শিক্ষাদান করছেন। যার যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, সেই জায়গা থেকে তাকে কাজ করতে দেন, সহযোগিতা করেন যেন সে কাজ করতে পারে। সে তো কারো ক্ষতি করছে না, সে তো চাঁদাবাজি করছে না, দুর্নীতি করছে না, কোথাও চাঁদাবাজি করতে গিয়ে পিটানি খাচ্ছে না, অসম্মানিত হচ্ছে না, মার খাচ্ছে না। সে তো সত্য তুলে ধরছে। এই যে চোখের পানিগুলো তুলে ধরছি, যেন এইটা দেখে আমার এই নিউজটা নিম্নে লক্ষ লক্ষ মানুষ দেখবেন, আপনারা এই নিউজটা ছড়িয়ে দেবেন। এই ক্ষতিগ্রস্ত হয়তো একটা পরিবার বেঁচে যাবে আমার এই নিউজের মধ্য দিয়ে। যারা এই ডাকাতি দেখছেন যে এই বাড়িটা এইভাবে ডাকাতি হয়েছে, আপনারা আপনাদের বাড়ি সতর্ক হবেন, আরো আপনারা একটু হলে উপকৃত হবেন আমার এই নিউজ লাইভের মধ্য দিয়ে। পত্রিকার পাশাপাশি নিউজ লাইভটা বর্তমান সমাজে মানুষের দ্বার প্রান্তে তৎক্ষণিক পৌঁছে যায়। সত্য ঘটনা, সঠিক ঘটনা উপস্থাপন করাই কিন্তু আমাদের কাজ। সেই সত্য উপস্থাপন করে তোলাটাই কিন্তু একজন সাংবাদিকের কাজ, মিথ্যাটা তুলে ধরা কাজ নয়। তো যাই হোক, আসুন আমরা সত্যের পথে চলি, আমরা অন্যায়কে প্রতিহত করি সর্বক্ষেত্রে, সর্ব জায়গা থেকে। আমরা ভিতরে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এই মা বোনেরা। দেখতে পাচ্ছেন ইমন ভিলা, রাকড়াপাড়া, ইমন ভিলা, কালীগঞ্জে আমি এখন অবস্থান করছি। একটি সুন্দর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িতে কিন্তু শ্বশুর থাকে, আর হচ্ছে বিটার বউ থাকে, আর তার দুটো বাচ্চা থাকে। আর এই লোকটা, এই বাড়ির মালিক যে বড় ভাই আমার, সেই ভাই হচ্ছে বিদেশ থাকে। ভাইটা চিৎকার করে, প্রবাসী ভাইটা সকাল থেকে আমাকে ঘুমাতে দিচ্ছে না, চিৎকার করে শুধু কাঁদছে যে আপা আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে, আমার বাড়ি সব শেষ করে নিয়েছে, আমার সারা জীবনের আমি যা উপার্জন করেছিলাম আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছে, ভিখারি বানিয়ে দিয়েছে, আপা আপনি একটু তুলে ধরেন। তো আমি সেই অসুস্থ শরীরে কিন্তু এই 40 কিলোমিটার ছুটে এসেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার আর কোনো ভাই যেন এরকম ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে যারা দায়িত্বরত আছেন, ঊর্ধ্বত কর্মকর্তা আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের ঘটনা যেন না ঘটে। আপনারা তৎপরতা আরো চালান, আপনারা আরো সজাগ হন, আরো সতর্ক হন। আমরা ভিতরে যাই, আসুন আমাদেরকে একটু দেখান তো কিভাবে তালা ভেঙেছে। দর্শক, আমরা ইমন ভিলার ভিতরে ঢুকছি। এখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ডাকাতি হয়েছে দিনে দুপুরে, হ্যাঁ, কিভাবে এই পেছন থেকে ভাঙছে না কাকা? বলেন, ওনাকে বলতে দেন, ওনাকে বকেন না, ওনা দাঁড়ান, আপনি বকেন, ওনাকে বকেন না, হ্যাঁ আপনি বকেন না, আপনি কথা বলতে দেন, কথা বলতে দেন, ওনাকে কথা বলতে দেন। আমার মার কাছে আমি খালা বলেন, খালা আপনি কেঁদেন না। আমার মা, আমার মনের কিছু নেই মা, মা তুই আমার মা, মা আমার মেয়ে নেই, মা তুই আমার মেয়ে, মা আমার মনের কিছু নেই মা গো, ও মা, আমার মনি আমার বাড়ি চকি দিতিনি লাকে মরে মা, ও মা, মা তুই আমার মারে, ও মা, ও মা তোর মার পেটে তুই যেন হয়েছিস, তুই যেন আমার পেটে, আমার মেয়ে নেই মা, আমার দুটো বিটার বউ আর দুইটুক ছেলে, তাও বিদেশ মারে
আমার মা তারা কাজেতে যাচ্ছে দুটো লঙ্গে ভাতি পারে না মারে। ও মা তুই আমার মার মতো কাজ করবি মা। ও মা আমার মনিরা যাতে আমার মনিরা যাতে মানুষ চেনে। ও মা আমার মনিরে টাকা থাকতে পারিনি মা, আমি রাত ঘুমাই নে মা। দারোগা মতো হয়ে রুম রুম বেড়াই মারে, ইট মারে ঢেলা মারে মারে। ও মা মা তুই আমার মা, ও তুই আমার মার মতো সব কর। আমি কি করতে পারি বলেন? এই মায়ের কান্না আমি কিভাবে থামাবো? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এই মায়ের কান্না আমি শারমিনারা কিভাবে থামাবো? কি কি চুরি করেছে খালা? ও মা আমার মনি 2 লক্ষ টাকার 17 ভরি শুন আমার মনি টু করে মায়া 18 বছর বিদেশ করছে মারে। আমার মনি এর কাছে পাঠায়, ওর কাছে পাঠায়। আমার মনি তারা যদি না দিত তাহলে আমি মনে রে বুঝ দিতাম। আমার মনি পাঠাইয়েছে, তারা মায়ের নিয়ে চলে গেছে রে। আমার মনে 2 বাচ্চা, আমার মনে 2 বাচ্চা। আমি কই মনি তুমি ও কি করে শোনামো না কি করতে রাখো, হয়েছে ফেলাই জমি নাও মাটি। ওই মা ও মা আমার জমি নেবো কি এতি? আমার মা আমার মনি 2, আমার মেয়েটা শ্বশুর বাড়ি দেবো, আমার ছেলেটা আমার মাইসে কবে। আমার শ্বশুর বিদেশ করেছে 20 বছর, আমার শ্বশুরের হাতের কি পাইছি। মা আমার মনিটা আমার এরকম করে না গো। দর্শক আপনারাই বিচার করুন। আসলে এই যে আহাজারি, চারিদিকে আহাজারি, আমি আসলে এগুলো নিতে পারি না, আমার ভীষণ কষ্ট লাগে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই মায়ের চোখের পানি আসলে সহ্য করা যাচ্ছে না। আমি মানুষ চাই বাবা। এখানে বলেন খালা, এখানে দেখেন হাজার হাজার লোক আপনার কথা শুনছে, আপনার কথা বলেন। আমি শুধু লোক চাই, আমি শুধু লোক চাই। আমার জিনিস আমি আর পাবো না বাবা, আমি শুধু লোক চিনতে চাই। আমি আমার এত অত্যাচার কেন, আমার এত অত্যাচার কেন? আমার মনিরা, আমার মনিকে মেরে থিয়ে যায়নি। আমার মনিরা যদি বাড়ি থাকতো, মনি আমার মনির আগের মেরে থিয়ে চলে যেত, আমি টের পাতাম না। আমার পুরনো বাসায় আমি রয়েছি, সকালে চলে গেছি, আমি আসিনি। আমার বৌমার আমার ওই পুতনি আমার দেরি দেখে আমার বিটার বউ মনির নিয়েতে গেছে। আমার মনির থিয়ে যাচ্ছিল আমার ওই বিটার বউ, আমার পুতনিটা জোর করে চলে গেছে মার সাথে। আমার মনি যদি থাকতো তো ওই গাছ চিনে ফেলতো, কি কি জোরাজোরি করতো, আমার মনি জবাই করে ফেলে সব নিয়ে চলে যাইতো। আমার জানও যাইতো, আমার মালও যাইতো। আমি তোমাদের কাছে আমি চাই, আমি লোক চাই, আমি কম নিয়ে আইছে। আমার মনির বাসা আমি কি করে দারোগার মতো চকি দি মা? তোমরা যে রাম দারে দারে বেড়াও মা, আমি ওরাম দারে দারে এ বাড়ি ও বাড়ি মা দারোগার মতো বেড়াই। আমি বারে বারে চকি এ বাড়ি দৌড়ই ও বাড়ি দৌড়ই। শোনা তোমরা আমারও বাবা আমার, আমি কিছু চাইনি বাবা গো। আমি শুধু লোক চাই, লোক চাই আমি বাবা। আমি শুধু লোক চাই, আমি জানতে চাই, আমি লোকগুলো চাই। আমার এই 5 বছর হয়েছে আইছি, আমি সে 1টা বছর আমি ভালো ছিলাম মা। আর এই 4 বছর আমি 4 বছর আমি জ্বলতে পুটি শেষে যাচ্ছি। দর্শক আপনারা আসলে অনেকেই বিচার চাচ্ছেন, এর সঠিক বিচার চাই, সকলেই বলছেন। একটা কথা খবর শোনা, আমার এই গোল ডিজাইনে দাঁড়াইছিলে না, ওই জায়গায় ছেলে পেলে দিয়ে পায়খানাও করে। যদি আমি তার কথা কতি যাই তো আমার দইরে ধরোই মাতৃ আসে। কিচ্ছু কইনি মা, আমি কিচ্ছু কইনি। এবার সেদিনকে আমারও বৌমা 2 রাজের বাচ্চা কিনেছে। এরা কারা এত অত্যাচার করে আপনার? কারা? আপনি তাদের নাম বলেন। কারা এরা? এই পাশে এই সব এই পাড়ার এই ছাগলের বাচ্চাটা নিয়ে এই জায়গায় বসে থাকে, পায়খানা করে মা পলিথিনি করে এরম এক টুপলা এই জায়গায় ঠিয়ে গেছে। আমার বিটার বউ সেই জায়গায় যে চারিপারে যেতে পাড়া দিয়ে দিয়ে আমার কাছে যে দেখো দেখো এদিকে আইসো, এই দেখো আমার এরম করে ঠিয়ে গেছে। আমার আর কত ক্ষতি করবে, আমার আর কত অত্যাচার করবে। বাড়ি থাকে না বলে এরকম করে? হ্যাঁ, আমার ছেলে শুনে কছে তুমি বাড়ি ঘরে তালা দিয়ে গরু ছাগল বেচে তুমি কালীগঞ্জে যাই এই বাসা ভাড়া করে থাকো মনির নিয়ে।
আমার মনি ওই আমার এই পুতা ছেলে সেই মন ভিলা এই মনির তোমার কালীগঞ্জে, নাম ইমন? হ্যাঁ কালীগঞ্জে বাবা মাদ্রাসা। আচ্ছা নানির সামনে আসো তো। তোমার নাম ইমন? হ্যাঁ তোমার আব্বার নাম কি? মোহাম্মদ মিলন হোসেন। আব্বা বিদেশ থাকে? জি। আর তোমরা এখানে একা থাকো? বলো তো বাবা কি হয়েছে, তুমি জানো? ও বাড়ি না, ও ছিল না, বাড়ি মাদ্রাসায় ছিল হাফেজি না? পড়ে মাদ্রাসায় কালীগঞ্জে রাত থাকে মা। তো তোমাদের এরকম ডাকাতি হলো, যারা এমন ক্ষতি করলো তাদের কি বিচার চাও? সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিশ্বাস চাই, সঠিক বিশ্বাস চাই। দর্শক, এই ইমন ভিলা, এই সেই ইমন ভিলার ইমন। ও হাফেজি পড়ে মাদ্রাসায় থাকে, ওর বাবা বিদেশ থাকে, এখানে ওর মা এবং তার শাশ শ্বশুর নিয়ে এখানে থাকে। মূলত দীর্ঘদিন ধরে কিন্তু তাদের পারে যে অত্যাচার করা হয়, আমরা সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই খালা কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানালো। আপনারা অনেকে আমার সাথে যুক্ত আছেন, আপনারা জানেন যে সব সময় সত্য প্রচারে আমি অটুট থাকি এবং যত দূরেই হোক না কেন আমি সেখানে যাই, চেষ্টা করি এবং সেই সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যে কথাই বলছিলাম আর কি, যে পত্রিকায় তো আমি এই কান্নার আহাজারি আপনাদেরকে শোনাতে পারবো না, যে কারণে আমার নিউজ লাইভটা করতে হয়। এই নিউজ লাইভের মধ্য দিয়ে আপনারা কে কে উপকৃত হন, আপনারা অবশ্যই মেহেরবানি করে আপনারা আমার আইডিতে 30,000, নিউজ লাইভে 20,000, 50,000 লোক আছেন। 50,000 লোক যদি আপনারা একসাথে একত্রিত হয়ে প্রতিবাদ করেন আপনাদের বোনের সাথে হয়ে, তাহলে কি আর কেউ আমাদের সামনে দাঁড়াতে পারে? আর কেউ কি অন্যায় করতে পারে? আমার মনে হয় না পারে। আমরাই এর জন্য দায়ী। আমরা আরেকজনের অপরাধ দেখে, আরেকজনের ক্ষতি দেখে আমরা মজা পাই, আমরা হাসি। আমরা উল্টো সত্য না জেনে আমরা অপরাধীর পক্ষ হয়ে যে অপরাধী না তাকে দামানোর চেষ্টা করি, তাকে আমরা অসম্মানিত করি। সে যে ক্ষতিগ্রস্ত হলো সেটা কিন্তু আমরা ভাবিনি, তাহলে তো এর জন্য আমরাই দায়ী। কিন্তু আজ আমি হচ্ছি, কাল আপনি হবেন, হতেই হবে। প্রকৃতির নিয়মে কিন্তু কেউ ছাড় পাবেন না। যে যে কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে পেতেই হবে, মাস্ট। আপনারা কি জানেন না যে ফেরাউন কোথায়? ফেরাউন তার শাস্তি পেয়েছে। আপনারা কি জানেন না? ফেরাউনের কথা বাদ দেন, দুদিন আগে যে ফেসিবাদ যে সরকার আপনারা বলেন, সে সরকার কোথায়? সে সরকার কিন্তু নাই। বর্তমানে যে অবস্থা, আপনারা যারাই হোক না কেন, যারাই এরকম করুক না কেন, যারাই ক্ষমতা দেখাক, তারাও কিন্তু থাকবে না। কাজেই জনগণকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সত্যের পথে থাকবেন। সত্যের পথে থাকলে কেউ আপনাকে দাবাতে পারবে না। সৃষ্টিকর্তা আপনার সাথে থাকলে কারো সহযোগিতা লাগবে না। আপনাদেরকে আরেকটু কথা বলি। আসলে আমি এখানে আসার আগে আমার একটা নিউজে আমার একটা রিল ভিডিও আমি ছেড়েছি। সেই রিল ভিডিওর নিচে লেখা রয়েছে সাজেকের আগুনে ভয়াবহ ক্ষতিগ্রস্ত। আপনারা জানেন গতকালকে সাজেকে যে আগুন ধরে রিসোর্টগুলো সব পুড়ে ছারখার হয়ে গেছে শত শত, সেই রিল ভিডিও আমি ছেড়েছি, নিচে লিখে দিয়েছি। কিন্তু আমি হেডলাইনে লিখতে পারিনি, কারণ রিলে হেডলাইন লেখা যায় না। তো একজন আমাদের ঝিনাইদহের একজন গুরু, একজন সম্মানিত অভিভাবক এবং শিক্ষিত মুরব্বী মানুষ, তিনি, আমি নামটা বলছি না, তিনি আমার নিউজে ভালো করে নিউজটা না দেখেই মানে মানুষের চিন্তাধারায় খারাপ মন্তব্য করা। তিনি লিখেছেন যে কেমন সাংবাদিক, ভালোভাবে সাংবাদিকতা করতে হবে, ভালোভাবে তুলে ধরতে হবে স্থান কাল পাত্র, এইভাবে কিন্তু তিনি আমাকে অসম্মানিত করেছে সোশ্যাল সমাজ মিডিয়ায়। তিনি একজন শিক্ষিত জ্ঞানী মুরব্বী হয়ে, আমরা ছোটরা অপরাধ করলে আমাদের ক্ষমা হয় না, তাহলে বড়রা অপরাধ করলে আমরা কেন ক্ষমা করব? তো সেখানে যদি সত্য তুলে ধরেছি যে আপনার দেখতে ভুল হয়েছে, সেখানে লেখা আছে, তারপরেও যে আপনি অপমান করলেন, সেই অপমানের কমেন্টের ভিতরে কিন্তু আরো 4 জন লাইক কমেন্ট রিয়াক্ট দিয়েছেন মজা করে সুযোগ পেয়ে। তাহলে আমি সেখানে ক্লিয়ার করেছি যে আমার এখানে লেখা আছে, দেখেন নিউজে, যে সাজেকের আগুনের ভয়াবহ ক্ষতি যে কারণ। তা আপনি ক্লিক করে ভিডিওটা না দেখেই যে আপনি লাফালাফি নাচানাচি শুরু করে দেন, একটা নিউজ তুলে ধরতে কত কষ্ট হয় জানেন? 103 জ্বর নিয়ে আমি এখন এখানে অবস্থান করছি, আমি কথা বলতে পারছি না, আমার মুখ ফুলে গেছে, চোখ ফুলে গেছে। আমার সেই 40 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে এখানে আসা লেগেছে। বোঝেন একটা নিউজ তুলে ধরার পেছনের গল্পগুলো? জানেন আপনারা ঘরে বসে শুয়ে চিৎপাতার হয়ে যারা নিউজগুলো দেখেন, যারা হাসেন, যারা কাঁদেন, সবার জন্যই বলছি যে আপনারা বোঝেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা এই যে নিউজগুলো তুলে ধরি আপনাদের মাঝে, এই শরীর খারাপ নিয়েও, এটা কি শুধু আমাদের স্বার্থ? আমরা কি পাই? আমাদের কোনো বেতন নাই, আমাদের কোনো ইনকাম নাই। আমি একজন নারী সাংবাদিক, আমি চাঁদাবাজি করি না, আমি দুর্নীতি করি না, আমার পকেটের টাকা খরচ করে আমি নিউজগুলো তুলে ধরি। পত্রিকায় নিউজ করতে তো টাকা লাগে না, ঘরে বসে করা যায়, কিন্তু যে নিউজ লাইভগুলো আমরা ছুটে আসি দূর দূরান্ত থেকে, সেখান থেকে আসতে কিন্তু আমাদের মোটরসাইকেলের তেলের টাকা লাগে।
এমবি খরচ লাগে। বকবকানির কথা বাদই দিলাম, পরিশ্রমের কথা বাদই দিলাম, কিন্তু আপনারা যারা আফসোস, আপনারা যারা উচ্চ পদস্থ কিছু কিছু মানুষ আছেন মুখোশধারী শয়তান ইবলিস, আপনাদের কথা শুনে মরে যেতে ইচ্ছে করে, আবার মনে হয় যে না, যুগ যুগ ধরে আসছে ফেরাউনের জাত, শয়তানের জাত। এ সমস্ত কথাই থামা যাবে না। যতদিন বাঁচবো সত্যের পথে চলবো, লড়াই করে বাঁচতে হবে, নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হবে। তো যে কথা বলছিলাম, ওই কমেন্টে আমি লিখেছি, কিছু কথা উত্তর দিয়েছি, সঠিক উত্তর দিয়েছি যে আপনি ভুল করে আমাকে সোশ্যাল মিডিয়ায় অপমানিত করলেন। আমি উত্তর দিলাম যে আমি ওখানে লিখেছি এটা আপনার ফল্ট, আমার ফল্ট না, আপনি দেখেননি। সে আমাকে বলল এই কারণেই তো তুমি একা, এই কারণেই তো তুমি একা চলো, এই কারণেই তো তোমার সাথে কেউ থাকে না। তাহলে সেই লোকটার কি সম্মান করা উচিত, তার কাছ থেকে আমরা কি শিখবো? বড় হয়ে যদি তিনি তারটা 16 আনা বুঝলো যে তাকে আমি অপমানিত করলাম, কিন্তু বড়রা যে ছোটদের অপমান করে সে বিষয়ে আসলে কথা বলার মতো কেউ নাই। কে কথা বলবে? এই যে ক্ষতিগ্রস্ত, এই যে চোখের পানি আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, আপনি আসুন এখানে। যারা পাপিষ্টা বলেন, যারা আজে বাজে মন্তব্য করেন, যারা বলেন নিউজ লাইভ করছি, আপনারা আসেন, তুলে ধরেন এই মায়ের কান্না। এই মায়ের কান্নার মতো যেন আর কোনো মা না কাঁদে পৃথিবীতে। আমরা দেখতে চাই না আমাদের মারা কাঁদুক। আমিও মা, আমিও কারো মা, আমার চোখ দিয়েও আপনারা পানি ঝরান। আমি আপনাদের ক্ষমা করলেও বলবো সৃষ্টিকর্তা যেন আপনাদের ক্ষমা না করে, আমার চোখেও আপনারা পানি ঝরান। আমরা চাই না কোনো মায়ের চোখে পানি ঝরুক। কারো মাথায় বাঁশ মারি না, কারো ক্ষতি করি না, কাউকে নিয়ে বাজে মন্তব্য করি না। নিজের কাজ নিজে করি, নিজের কর্ম নিজের ক্ষুদ্র জায়গা থেকে, নিজের একটা পত্রিকা আছে ঢাকা জাতীয় পত্রিকা, সেই পত্রিকায় কাজ করি এবং সত্য তথ্যগুলো তুলে ধরি সবসময়। এটাই হচ্ছে আমার অপরাধ। এই যে জনপ্রিয়তা, এই যে ভালোবাসা, এটাই হচ্ছে আমার অপরাধ। সারা বাংলাদেশের জনগণ আমাকে ভালোবাসে। কোনো জেলাতে গেলে আমাকে 10 জন জড়াই ধরে। আপনাদের দেখে কয়জন জড়াই ধরে? কজন চেনে আপনাকে? শোনেন, হিংসামি না করে কষ্ট করেন, পরিশ্রম করেন, মানুষকে কাজ করার সুযোগ দেন, মানুষের পাশে দাঁড়ান, সৃষ্টিকর্তার কাছে নেকি পাবেন। কিন্তু ওই দুষ্টু লোকেদের সাথে হয়ে আপনারা যারা প্রতিবাদ করছেন, আজে বাজে কথা বলেন আমাকে নিয়ে, তাদেরকে বলবো মৃত্যুর পরে আপনার জন্য ওই লোক কিন্তু একটা নেকিও দেবে না, আপনাকে চিনবেও না। কাজেই মৃত্যুকে স্মরণ করেন। চোর ডাকাত সকল ভাইদেরকে বলবো, ভদ্র সমাজের সুশীল সমাজের সকলকে বলবো, নিজের চরকায় তেল দেন, নিজের যে অপরাধ সেগুলো থেকে বাঁচুন, আল্লাহকে ডাকুন, তারপরে মানুষকে নিয়ে সমালোচনা করুন। কে খারাপ, কার কি হয়েছে, কার বাড়ি কি হয়েছে, কার স্বামীর কি হয়েছে, কার বোর কি হয়েছে, এই খবরগুলো পড়ে নেন। নিজের ঘরে কয়টা বউ, কয়টা স্বামী, কয়টা বাচ্চা, নিজে কি খাচ্ছেন, নিজে কি কর্ম করছেন, কি চাকরি করছেন, নিজে নামাজ কালাম পড়েন কিনা খোঁজ নেন। কার বাড়ি চুরি হচ্ছে খোঁজ নেন, কার বাড়ি ডাকাতি হচ্ছে খোঁজ নেন, কার ধরে মারছে, কোন সন্তান মা হারা হচ্ছে, কোন সন্তান হারা হচ্ছে, কোন মা, এইগুলো খোঁজ নেন। মানুষের পাশে দাঁড়ান, এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান, যেমন আমি ছুটে এসেছি। ধান্দাবাজি না করে, চিটারি বাটপারি না করে, মানুষের অসম্মানিত না করে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ান। যারা কাঁদছে, কিছু করতে না পারেন, তাদের কাছে এসে দুটো কথা বলেন, তাদের সাথে দুটো কথা বলেন, তাতেই তারা শান্তি পাবে। তারা আপনার কাছে আর কিছু চায় না। দর্শক, অনেক কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নেই, আপনারা বিচার করবেন। এই যে খালা বিচার চেয়েছে, প্রশাসন আছেন দেশে এবং যারা দায়িত্ব আছেন, সকলের কাছে এই নিউজটি ছড়িয়ে যাওয়ার জন্য শুধু সহযোগিতা করবেন। আপনারা আমার আইডিতে বসে নিউজ দেখেন, আমি খরচ করি, আমি শ্রম দিই। আপনাদের কাছে শুধু অনুরোধ, আমার নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সঠিক সুষ্ঠুভাবে তদন্ত হয় এবং এই অবহেলিত যে পরিবার, এই ইমন ভিলায় যারা থাকে, তাদের জন্য আর ভবিষ্যতে কোনো রকম কোনো অবিচার না হয় তাদের সাথে, পরবর্তীতে যেন তারা শান্তিতে থাকে। যা ক্ষতি হওয়ার হয়েছে সেটা আপনারা সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে সমাধান করবেন, ক্ষতিপূরণ করে দেবেন এবং তারা ভবিষ্যতে এই এলাকায় যারা তাদের অত্যাচার করে, তারা যেন আর অত্যাচার করতে না পারে, সেদিকে আপনারা থাকবেন, দৃষ্টি রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি শারমিনারা বিদায় নিচ্ছি কালীগঞ্জের রাকড়াপাড়া ইমন ভিলা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। আমি দুঃখিত যে আমি দেখাতে পারিনি না কোথায় কোথায় কি হয়েছে। হ্যাঁ, আমি বিদায় নেওয়ার আগে দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। আমি আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে চুরি হয়েছে। আসলে এই খালার কান্নায় আমি সব ভুলে গেছি। হ্যাঁ জি কাকা, আচ্ছা আসেন, আমাকে একটু দেখান ক্যামেরায়, সবাই আসেন। এখান থেকে এইটুকুর ভিতর দিয়ে ঢুকেছে, ঢুকে
যে ওই গেটটা খুলে লাইন মানে যে কোনো একজন প্রবেশ করেছে ভিতরে, যে কোনো একজন এই তালাটা ভেঙেছে। যে কোনো ওই গোয়াল ঘরের ওই দিকের ওই গেটটা হ্যাঁ যে কোনো একজন এই জায়গা থেকে ঢুকেছে। এই পাঁচিল টপকায়, পাঁচিলের উপরে তো কাইও দিয়ে আছে, কাটা দিয়ে আছে। আচ্ছা, মেহগুনি গাছ দিয়ে উঠেছে। মেহগুনি গাছ দিয়ে উঠেছে। হ্যাঁ, ওই একজন প্রবেশ করে ওই তালা খুলে দিয়েছে গইলির ওই জায়গার। চলেন আমরা একটু যাই, কোন তালা খুলেছে। মানে একজনের পাঁচিল টপকায় উঠেছে। লাইন ক্লিয়ার করেছে এই গেট। সামনে যান সবাই। হ্যাঁ, এইটা খুলে এইটা খুলে লোক আরো এটা পেছনের গেট। জি জি এসেছে। খুললো কিভাবে? এটা ভিতর থেকে এটা ছিটকেনি দিয়েছিল। এটা খুললো কিভাবে? ওই পিছন থেকে এসে পাঁচিল বেয়ে একজন এসেছে, তালা মারা ছিল। তারপরে এসে গেটের তালা খুলে আচ্ছা আচ্ছা, তাহলে এইটা দিয়ে উঠেছে, ঢুকেছে। হ্যাঁ, কিছু লোক পাঁচিল দিয়ে একজন উঠেছে, পাঁচিল দিয়ে উঠে তারপর ওই হ্যাঁ ওইটা লাইনটাকে ক্লিয়ার করে খুলেছে। এই জায়গার তালা ভেঙেছে। যান সামনে যান। হ্যাঁ, এই যে এই তালা, এখানকার এই তালা ভেঙেছে, এই যে এই তালা ভেঙেছে, এখানে তালা ভেঙেছে, এই তালা ভেঙেছে, এই তালা ভেঙে জোরে বলেন যেন আপনাদের কথাটা সবাই শুনতে পায়। এই তালা ভেঙেছে, এই তালা ভেঙে এই তিনটে রুমই তিনটে রুমে। আচ্ছা, এই তালা ভেঙে আমরা আসেন ভিতরে দেখান, আসেন। আপনারা প্রতিবেশী সবাই? হ্যাঁ, প্রতিবেশী। আত্মীয়। আচ্ছা আচ্ছা, এই তালা আমি যাবো, আপনি যান, আসবো। কাকা, এই ঘরের দরজা ভেঙেছে? ও, দরজা ছিল তো, আপনার এখনই চলে আসবেন বলে দরজা দেন। এই দেখেন, সিটি গোল বলে এটা নিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা, সিটি গোল বলে নিয়ে যায়নি, সিটি গোল বলে নিয়ে যায়নি, ফেলেছি। এই পাশে ওই এগুলো সব দেখা হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন যে সব এলোমেলো করে ফেলে রেখে গেছে এবং একটি সিটি গোলের গয়না ছিল, খুলে দেন ওইটা এই জন্যই নেয়নি। কিন্তু ডয়ার সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন যে তছনছ করেছে এবং সবকিছু নিয়ে গেছে, তাদের যা সম্পদ ছিল সারা জীবনের। এই সিটি গোলের এইটা নেয়নি, এটা কিনা তারা বুঝতে পেরেছে। আপনাদেরকে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিছানা, এই যে এই সাইডে এই ডয়ার ভেঙে সবকিছু তারা নিয়েছে। তারা বাসায় গিয়েছিল, যে কারণে তারা ঘরে তালা লাগায়নি, কিন্তু গ্রিলে তালা লাগিয়ে গেছিল, কলাপসিবল গেটে তারা তালা লাগিয়ে গেছিল। এখান থেকে সবকিছু তাদের নিয়ে গেছে। হ্যাঁ, আরো 2 ঘরেও নিয়েছে। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এই মাটা অসুস্থ করেছেন যে তার সারা জীবনের যে সঞ্চয়, তার মেয়ের জীবনের সবকিছু তারা নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন সব উল্টোপাল্টা করেছে ঘরের মধ্যে। এই বাক্স খুলেছে, সাব বাক্স, ভিতর থেকে নিয়েছে সেই গয়নাগুলো। আচ্ছা, এই বাক্স। হ্যাঁ ভাই বলেন, মুখ দিয়ে একটু বলেন। এই হলো স্বর্ণের সেই কভারগুলো রেখে গেছে, এই কভারগুলো রেখে গেছে। কভার তারা নিয়ে যায়নি, কোনো কাপড় চুপড় তারা নিয়ে যায়নি। এই যে বাক্স তালা ভেঙে এই বাক্সের ভিতরে পায়ে টাকা আর ওই গয়নাগুলো, এই স্বর্ণের জিনিসগুলো নিয়ে কোনো কোটা নিয়ে সব স্বর্ণের জিনিস বের করে। আচ্ছা আচ্ছা, কৌটাগুলো সব খুলে রেখে গেছে। সব খুলে। আর দেখতে পাচ্ছেন কতগুলো স্বর্ণের কৌটা। জি 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 জি, এগুলো সব, এগুলো সব। বসে আপনি বসে দেখান। হ্যাঁ, একটা একটা করে দেখান। এই যে ভিতরে সব তারা নিয়ে গেছে, এই যে এর ভিতরেও নাই। আচ্ছা আচ্ছা, এই যে এই ব্যাগ সব পড়ে পড়ে আছে। চেক বই, ব্যাংকের চেক বইও নিয়ে গেছে। এই বাক্সও ভেঙেছে। দেখতে পাচ্ছেন সবকিছু উল্টাপাল্টা ঘরের ভিতরে। হ্যাঁ বলেন আপা, বলেন কি কি নিয়েছে? ওই গহনা আর 2 লক্ষ টাকা। কোন এই বাক্স? এই বাক্স ভেঙে, এই বাক্স ভেঙে নিয়ে গেছে। তাও আবার দিনে দুপুরে? দিনে দুপুরে, দিনে দুপুরে 11টা থেকে 12টার ভিতরে, 11টা 12টা এর ভিতরে। আসলে কি ভয়ানক একটা অবস্থা, আপনারা ভাবতেও পারবেন না। খুবই দুঃখজনক। সবাই সতর্ক থাকুন, আপনারা যে যেখানে আছেন সতর্ক থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন 3টা রুমের ডয়ারি কিন্তু ভেঙেছে এবং দেখতে পাচ্ছেন যে কাপড় চোপড়গুলো সব ছিটিয়ে রেখেছে এবং সোনার যে গয়নাগুলো ছিল বক্সে, সেই বক্সগুলো রেখে গেছে তারা। এবং বক্সগুলো রেখে গেছে, রূপার জিনিস ছিল, ওই ডয়ারের রূপার ছিল, সোনা রূপা এবং জিনিস ব্যবহার করতো না, রেখে দিত। ঝামেলা হবে আমার, সেজন্য রূপর জিনিস আবার বানাইতে চাই করে। আমাদের শত্রু, এই জন্য হচ্ছে যে আমরা নিয়েছে বলতাম না। 3টি আংটি, 3টা 5টা 5টা আংটি,
একটা নেকলেস, আমার 4 জোড়া ছেলের যে কানের দুল। 4 জোড়া কানের দুল, 2 ঝুমকা, 4টে চেন, আর সব থেকে বড় নেকলেসটা আমার পুতনির, আর সব থেকে বড় একটাই 5 ভরি থেকে 6 ভরি হবে আমার ছেলের যে চেনটা গলা দিতে মালয়েশিয়ার লোকজন পর্যন্ত পেয়ে যাচ্ছে, কত বড় লোক যে তুই এত বড় মোটা আছে, আঙুলের মতো কষ্ট করে করে বানিয়ে জামাই হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, ওইটাও নিয়ে গেছে। মোট নিচেই 15, উপরে 17, এর উপর যাবেন এর ভিতরে, আর 2 লক্ষ টাকা পুরো 2 লাখ টাকা। হ্যান্ড ব্যাংকে ক্যাশ। চেক বই 1000 পর্যন্ত টাকার নেই। ওখানে যে বলেন 1000 টাকার নোট, আবার 1000 টাকার নোট, 2 বান্ডিল টাকা, 200 কান 1000 টাকার নোট, আচ্ছা আচ্ছা এইগুলো নিয়েছে ওই এক ঘরেতে, দ্বিতীয় ঘর থেকে, এটা দ্বিতীয় দেখছেন এই ঘর থেকে। আর এই ঘরের থেকে খুঁজে মিজে ওই ঘর থেকে সিটি কল পেয়েছে, ওটা খোলা দিয়ে গেছে, আর এই ঘরের তো কিছু নিয়ে এই ঘরে বোধ হয় পেয়েছে, ওইটা নিয়েছে। ও এগুলো ব্যবহার করি। স্বর্ণের আরো দুটো ব্রেসলেট, ব্রেসলেট, এই মোটা। দুটো ব্রেসলেট আছে, দুটো ব্রেসলেটে 2 ভরি তো হবেই, দুটো ব্রেসলেট এগুলো নিয়েছে। মোট 15 থেকে 16 ভরি গয়না। আবু বলছে আবুর আন্দাজে 17। হ্যাঁ, যাই হোক, ওই কম পাওয়া ভালো, বেশি পাওয়া ভালো না। আর 2 লক্ষ টাকা, 1000 টাকার নোট, 2 বান্ডিল, 200 টাকার নোট। 2 লক্ষ টাকা আমার ব্যাগের আমার ভিতরে কাছে 2000 টাকা পার্সে ছিল, ছিল। 2010 টাকা, সে 10 টাকা দিয়ে গেছে মানবতার দিয়ে ক্ষেত্রে। গেছে। আমার কাছে কথা আছে মা, যে আমি আপনাদের কাছেও মেয়ের মতো তোমার খালাই কাঁদছিল আমার স্ত্রী সে। আমি চাই কিন্তু যে আমি বিচার, দুই বাড়ি পাহারা আমি দিই না। জনগণের কাছে, আমি দুই দেশের বাড়ি কাছে, পাহারা জাতির দিই। কাছে, ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। আমার আজ 25 বছর তিল তিল করে যে জিনিসগুলো আমি সবকিছু শেষ। রাখছি, সেই জিনিসগুলো আমার সব শেষ করে ফেলা হয়েছে। কিন্তু আমার গ্রামের লোক আছে এর ভিতরে, গ্রামের লোক গ্রামের লোক থাকলে আছে, আমার কোনোদিনও গ্রামের লোক হয় না। আমার পাশে মানুষ লাগাই দিয়েছে। আমি পুরোনো বাড়িতে গেছি, মানুষ লাগাই দিয়েছে, দিয়ে আমরা যে তবে যাচ্ছি আমরা এটাও ফোন দিয়ে বলে দিচ্ছে সন্ধ্যে যে বলে এরা দেওয়ার এখানে পরে যাচ্ছে। যে তবে এইভাবে আমার লুট করে নিয়ে গিয়েছে দিনই দুপুরে 12টার দিকে। আমাকে তো বাসায় রেখে যাচ্ছিল, আমি যদি বাসায় থাকতাম আমাকে আমার মেরে পুতুল ফেলে বাইরে দিয়ে যেত, যেত। কেননা আমি তো সে লোক চিনে তিনশো- ফেলতাম, সে আমাকে তো বলতো, মেরে ফেলে তুমি দিত। বলো। না ও মানে কি বলে না, ক্যামেরা আড়ালে বকে তো লাভ নেই বোন, বলতে হবে আপনাকে। আপনার ক্যামেরা আড়ালে কান্নাকাটি করে তো কেউ দেখবে না, শোনো, মা, তোমাদের কেউ কাছে দেখবে না। বিচারে একটুকু এই চাই। মেয়েটা আসলে ছোট মানুষ, ইয়াং মেয়ে, যে কারণে ক্যামেরা আসতে চাচ্ছে না। ওর বাবা বিদেশ থাকে মূলত, ও দুঃখ করছে, আড়াল থেকে কান্নাকাটি করছে, চিল্লাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওর কষ্টের সমস্ত জিনিসগুলো, ওর মায়ের কষ্টের জিনিসগুলো সব নিয়ে গেছে। আমি অল্প অল্প করে আমি জমাইছি, আমি জিনিস পরিনি। আমার জামাইয়ের 2টা আংটি ওটাও আমার কাছে রেখে গেছে, যে শহর বাজারে আমি তো পরি প্রচুর নাই, টাকাতি হচ্ছে, মানুষের এজন্য কাছে। আমার কাছে রেখে গেছে, ওই মানুষের 2টাও কাছে নিয়ে গেছে। মানে কালারিং হয়ে যাবো, মানুষই আমার ক্ষতি করবে বলে আমি জিনিস করিনি। হাউস করলু আমি করিনি সেই জিনিসটা। সেই জিনিস আমার দিনই দুপুরে আমি দেখছি, আমি নেটে আমি দেখি যে রাতে ডাকাতি করে, কিন্তু সেই ডাকাতি আমার দিনই দুপুরে। কে জানে যে আমার ডাকাতি করবে? আমার এতগুলো তালা ভেঙে বাক্স, দুটো বাক্স তালা ভেঙেছে, ওয়ার্ড্রবে, ড্রেসিং টেবিলের, আর বাইরে তো কাইসি গেটের তালা ভেঙেছে, ভেঙে আমার সব নিয়ে চলে গেছে। আমার কিছু নেই, আমার সব নিঃস্ব করে দিয়ে গিয়েছে। আমি দেশ ও জাতির কাছে, প্রশাসনের কাছে, ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। আর আমি আমার যে বা যারা নিয়েছে তাদের আমি শাস্তি চাই, আর আমি প্রকাশ্যে তাদের দেখতে চাই। আজ আমার আমি বাসায় দেখতে হয়েছে, চাই। কাল আপনার বাসায় হবে, এটা যেন আমি আর দেখতে চাই। দ্বিতীয়বার না হয়। আমার গ্রামের লোক না থাকলে আমার আর একটা ক্ষতি করতে পারে না। আমরা যাচ্ছি বাইরে পুরোনো বাসায়, কত দূর আমার লোক লাগাই দিয়েছে। 2 বিঘে 5 বিঘে বুঝো। ওখানে আমার আমার সব আমি দেখতে চাই সে চোর ডাকাত আমার সামনে, আমি তো দেখতে চাই। আমি বিচার চাই, আমি দেখতে চাই প্রকাশ্যে তাদের চেহারাটা আমি দেখতে চাই, যে কেন আমার এইভাবে, আমি কিসির শত্রু? পানির লাইনের পাইপ ভাঙছে, আমার অত্যাচার, প্রচুর অত্যাচার করেছে। আমার গিলাসে ইট মারে, পানির লাইনের পাইপ ভাঙে। আমি 5 মিনিট 10 মিনিটের জন্য কোন জায়গায় গেলি আমার ঘরে ডুয়া ভরে বাচ্চাদের পায়খানা করায়, সেই কথা যদি বলি তো আমরা এখানে টিকতে পারি না। এই জন্য আমরা কোনো নিউজ, কোনো মিডিয়ায় অথবা প্রশাসনের কাছে এই পর্যন্ত যাইনি। কিন্তু এখন আমার না যেয়ে আমার উপায় নেই, আমার জানের পারে উঠে গিয়েছে। আমি সবার কাছে আমি একটাই দাবি, প্রশাসনের কাছে, দেশ ও জাতির কাছে, ডক্টর ইউনূসের কাছে আমার একটাই দাবি যে আমি বিচার চাই। আর আমার এই দিনের উপরে যে ডাকাতি করেছে তার সামনে আমি দেখতে চাই, আমার সামনে আমার দেখার সুযোগ করে দিক আমার সবাই। আমার মতো কেউ যেন এরকম আওয়াজারি কেউ যেন না করে, আওয়াজারি যেন কেউ না করে, কেউ যেন কান্না না করে। আমার কাছে অন্তিমূলক কথা বলেছে, একটা বিচার দিয়ে যাওয়ার জন্য কাছে বলিলাম। আমরা
যদি গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আমি আমার যেখানে যেটা হয় সেটা আমি বলি, তারপরও কত মানুষ হুমকি হামকি দেয় এই ভয়তে যে ফাঁকা জায়গায় আমার স্বামী বাসায় নাই, মেয়ে নিয়ে থাকি, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকি, কখনো কি করবে রাতে। এই কারণে কোনো প্রশাসনের কাছে আমরা কোনো অভিযোগ জানাইনি, কিন্তু আমার এখন না জানাই আমার কোনো উপায় নাই, আমার কিচ্ছু নাই, আমার নিঃস্ব করে দিয়ে গেছে। আমি বিশ্বাস চাই, বিশ্বাস চাই, বিশ্বাস চাই। আমি সামান্য একটা কথা বলি, সেদিনকে একটা যে কোনো একটা বিষয় নিয়ে উস্কানিমূলক কথা নিয়ে আমার বিটার বউ আর আমার স্ত্রী গেছে পাশে, সে বাড়ি শুনছি আসতেছে, সে হচ্ছে আমার এটা এখানে কোনো কথা আছে, তা কি কথা, তো বাড়ি পার গেছিলাম যে বাড়ি পাশ যায়নি, তারপরে এক দুই কথা নিয়ে বেশ কথা কাটাকাটি করে আসতে যায়, এর থেকে এখন আরো বেশি হয়। তাহলে বেশির ভিতরে এই যে সে তো চিহ্নিত লোক, মেলা মানুষ শুনেছে আমাদের শত্রুতা এইভাবেই তো করেছে, এইভাবেই তো করেছে। এই জন্য তো আমি চাচ্ছি যে আমার গ্রামের লোক না থাকলে আমার আইনের লোকের কাছে অন্যভাবে আমাদের যে লোকটা যাতে আমরা চিহ্নিত করতে পারি, যারা একটু সামনে আনতে পারি, দেখতে পারি, জিনিসই দরকার নেই, জিনিসই দরকার নেই, জিনিসটার কাছে আমার সন্তান যদি বেঁচে থেকে আল্লাহ পাক দেবে, ও ধানের সামটা। কিন্তু আমি এই চোর ডাকাত আমি দেখতে চাই, আমি দেশের কাছে আমার অনুরোধ, আমি দেখতে চাই। দর্শক, চলছে ইমন ভিলাটা হাজারি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খুবই দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনার জন্য আর কোথাও না ঢেকে এমনি তো অসুস্থ হয়ে পড়েছেন এই মাটা। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘরের অবস্থা সব তছনছ করে দিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে ধরে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং এনারাও দেখতে চাচ্ছেন যে অপরাধীটা আসলে কে এরকম ঘটনা ঘটালো, তাদের এরকম কষ্টের অর্জিত সম্পদ তারা এইভাবে শেষ হয়ে গেল নিমেষেই, তারা কিন্তু এই দাবি জানাচ্ছেন। আপনারা আর কেউ কিছু বলতে চান? অসংখ্য লোক আছে এখানে, আমার আইডিতে অসংখ্য লোক এখন যুক্ত আছে, সকলের কাছে, আইনের কাছে আপনাদের আর কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। আর কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু আপনাদের এই কষ্ট দেখছে, আপনাদের এই ক্ষতি হয়েছে তারা কিন্তু দেখছে, সকলে দেখছে, সারা বাংলাদেশ থেকে দেখছে, দেশের বাইরে থেকে দেখছে। আপনার বাসা কোথায় কাকা? আমার ভাই, ছোট ভাই। ও কাকা কিছু বলেন দিন আপনাদের এই যে বাড়ি চুরির ব্যাপারে, ডাকাতির ব্যাপারে। চুরির ব্যাপারে বলেন। চুরির ব্যাপারে কিছু বলার নেই, বলার আছে যে সরকারের কাছে অকল আবেদন যেন সুষ্ঠুভাবে চুরির বিচার চাই, আর কিছু না। তাছাড়া বলার কি আছে আর? সরকারের কাছে অকল আবেদন যেন সুষ্ঠু তদন্ত বিচার চাই, এতটুকু কথা। হ্যাঁ দর্শক, সারাদিন বক বক করে তো লাভ নেই। দেখতে পাচ্ছেন যে বাসার অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, শোক সইতে পারছেন না, তাদের সারা জীবনের যে অর্জিত যে সম্পদ সবটাই ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতরা, তারা এর সুষ্ঠু বিচার চাচ্ছেন এবং ডাকাতদেরকে ধরার জন্য তারা প্রশাসনের কাছে অনুরোধ করছেন। আপনাদের মাঝে আমি বিস্তারিত তথ্য নিয়ে এতক্ষণ ছিলাম শারমিনারা। পরবর্তীতে আমি নিউজ লাইভে এবং MTVতে যুক্ত হব, আপনারা ওখানে যুক্ত হতে পারেন। পরবর্তীতে আরও তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।